ভোটের আগে আবারও উত্তপ্ত নন্দীগ্রাম। তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে আহত প্রায় 7 জন এবং মৃত্যু হয়েছে একজনের। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক, তার সঙ্গে কথা বলবো। আবারও নন্দীগ্রাম উত্তপ্ত, কি মনে হচ্ছে? এর আগে আমরা দেখেছিলাম যে এই উত্তপ্ত হওয়ার একটা ফায়দা তুলেছিল তৃণমূল, এবার কি বিজেপি ফায়দা তুলতে পারবে? দেখুন, নন্দীগ্রামের মুভমেন্টের যদি আজকের আন্দোলনের রূপরেখাটা দেখো, আমরা তখন ছাত্র 2007, 8, 9, এই নন্দীগ্রামের এই চেনা আন্দোলনটার একটা চেনা ছবি কিন্তু আমি আজকে দেখলাম। আমি একটা চ্যানেলে সকালে প্রোগ্রাম করেছি, দুপুরেও একটা করতে হলো। এই যে গাছের গুঁড়ি ফেলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসা, মনে রাখবে নন্দীগ্রামের মেদিনীপুরের রক্ত হবে না কো ব্যর্থ, এটা একটা স্লোগান আছে ইতিহাসে। যেই স্লোগানটা কিন্তু তারা ব্রিটিশদের সাথে যুদ্ধ করে তারা তমলুকে স্বাধীন সরকার বানিয়েছিল, মানে তাদের ইতিহাস আছে। এই মাটিটা মেদিনীপুর, এই যে এন্টায়ার নন্দীগ্রাম, এইটা কিন্তু বিপ্লবের মাটি। তারা সিপিএমকে হটিয়ে ছেড়েছিল কৃষি আন্দোলন করে, ওখানে তৃণমূল কোনো আন্দোলন করেনি। মূলত আন্দোলনটা ছিল কৃষি জমি রক্ষা কমিটির ব্যানারে নকশাল, এসইউসিআইদের এবং ভূমিহারা কৃষকদের একটা যৌথ মুভমেন্ট। পরে সেই আন্দোলনটাকে হাইজ্যাক করে তৃণমূল। শুভেন্দু ছিল ওই আন্দোলনের মুখ্য মুখ, গণ আন্দোলনের মুখ। এই জন্য দেখবে ওই সময় আমরা ছাত্র নন্দীগ্রামে সূর্যোদয় হওয়ার পরে সেখানে যখন ছন্নছাড়া সাধারণ মানুষ, আমরা যখন ওখানে বই দিতে গেছি ছোটো ছোটো ছেলে মেয়েদের, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ঘর ছাড়া ছেলে মেয়েরা ক্যাম্পে আছে, তখন আমরা ওখানে বেসিক্যালি ওটা হচ্ছে সংখ্যালঘু বেল্ট, একটা এন্টায়ার প্রপোর্শন সংখ্যালঘু। সেই সংখ্যালঘু বাড়িতে ছেলে জন্মালে তখন নাম দেওয়া হতো শুভেন্দু শেখ, শুভেন্দু ইসলাম, শুভেন্দু মোহাম্মদ, মানে গণ আন্দোলনের মুখ ছিল শুভেন্দু। আজকে এই গণ আন্দোলনের মুখ বলেই তো যে ভরা মরশুমে তৃণমূলের যখন মধ্য গগনে তৃণমূলের রাজত্বের জনপ্রিয়তা, জনভিত্তি, সেই 2021 নির্বাচনে ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গের, মানে হয়তো কার্যত এরকম ইতিহাস সারা ভারতবর্ষে কতবার দেখে গেছে যে সরকার তৈরি হয়েছে, মমতা ব্যানার্জি তৃণমূল সরকার বানাচ্ছে, অথচ সরকারের অন্যতম মুখ 294টা সিটে আমি মুখ বলে প্রচার করা মুখ্যমন্ত্রী হেরে গেছেন, তাই তো? ফলে এটা কিন্তু নন্দীগ্রামের মাটি। আজকে দেখুন, এই 48 ঘন্টা আগে পশ্চিমবঙ্গে কতগুলো চিত্রনাট্য হলো। সামনে 6ষ্ঠ দফার ভোট 25 তারিখ, কাল বাদে পরশু, যে পুলিশ সুপ্রিম কোর্টের অর্ডার না মেনে উইদাউট এনি নোটিশ, যেখানে সুপ্রিম কোর্টের অর্ডার, জাস্টিস ডি.কে. বাসুর সেই ঐতিহাসিক রায় যে আপনি সূর্যাস্তের পরে এবং সূর্যোদয়ের আগে এই টেনিয়রের মধ্যে নটোরিয়াস ক্রিমিনাল বা অন্য কোনো ক্ষেত্র ছাড়া আপনি যেতে পারবেন না কারো বাড়িতে রেড করতে, গ্রস রেড আপনি করতে পারবেন না। কোনো এমার্জেন্সি থাকলে বা নটোরিয়াস ক্রিমিনাল হলে তাহলে যেতে পারেন। আপনি পুলিশ পাঠালেন রাত্রি 2টো 2:30টায়, একটা বৃদ্ধা মা ক্যান্ডিডেটের অর্থসহায়ক বিরোধী দলনেতার বেডরুমে চলে গেল পুলিশ, তার কাছে কোনো নোটিশ নেই। 41 এর যে নোটিশ জারি করতে হয় ন্যূনতম পুলিশ সেটুকু জানে না। পুলিশ যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাকে ক্যামেরা নিয়ে যেতে হয় একটা কোনো রেডে, এবং তাকে ইউনিফর্ম পরে তাকে যে তার লোগো লাগিয়ে তিনি কে, কোন থানার ওসি, এটা করে যেতে হয়। ন্যূনতম কোনো রকম পুলিশ রুল অ্যান্ড রেগুলেশন মানেনি, এত সক্রিয় পুলিশ। অথচ এই পুলিশ আপনি কোথায়? কালকে নন্দীগ্রামে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন যখন এন্টায়ার প্রশাসনটা ডেপুটেড বাই ইসি, যেখানে ল অ্যান্ড অর্ডারটা রাজ্যের স্টেট সাবজেক্ট, আপনি কালকে এত বড় ঘটনা হলো, বিরোধী দলের সমর্থক হিসাবে পরিচিত একটি পরিবারে ঢুকে কতগুলো গুন্ডা কুপিয়ে খুন করলো একজন মহিলাকে, যেখানে 24 ঘন্টা আগে ওই মাটিতেই দাঁড়িয়ে রাজ্যের সেকেন্ড ইন ফার্স্ট কমান্ড অভিষেক ব্যানার্জি কার্যত হুমকি দিয়ে এসছে 60টি বুথের বিরোধী ভোটার সম্বলিত 60টি বুথের ভোটারদের উদ্দেশ্যে। খেয়াল করুন, তারপরে 24 ঘন্টার মধ্যে এই ঘটনাটা, এটা কিন্তু, এটা আমি বলছি নির্বাচন কমিশন ফোর্থ স্পিচ অ্যাকশান নেবে তার বিরুদ্ধে। যদি একটা বিরোধী দলের একজন প্রার্থী, প্রাক্তন একজন বিচারপতি, তিনি যদি কোনো একটি অফেন্সিভ কথা বলে থাকার পরে নির্বাচন কমিশন 4 পাতার একটা
নোটিশ জারি করে তাকে 24 ঘন্টার জন্য তাকে সেন্সার করে থাকে, তাহলে একটি দলের নেতা তথাকথিত সর্বভারতীয় সম্পাদক তিনি সভাপতি, তিনি যখন গিয়ে ওই ধরনের কথা প্রকাশ্যে বলছেন, ইসি কোন অর্থে এখনও চুপচাপ বসে আছে? তারপরে ঘটনাটা হয়েছে। আজকে কোথায় মানুষ, সাধারণ মানুষ ওখানকার যখন রাস্তা অবরোধ করেছে, পুরো প্রক্রিয়াতে তারা পথ অবরোধ করে বিরোধিতা করছে, প্রতিবাদ করছে, তখন পুলিশ গিয়ে লাঠিচার্জ করছে। এই যে সক্রিয়তার ডিফারেন্স, এই যে পুলিশ একচোখা হরিণের একটা ইয়ে করেছে, সেটা সরাসরি সংবিধান বিরোধী, মানবতা কমিশন বিরোধী। রাজ্য পুলিশ এটাই বলছেন যে তৃণমূলের ফরে কাজ করছে এবং বিজেপির এগেনস্টে কাজ করছে। এটা কি শুধু বিরোধী হিসেবে শুধু বিজেপির, নাকি আরও যে সমস্ত বিরোধী দল আছে কংগ্রেস, সিপিএম, সেগুলোর ক্ষেত্রে কি মনে হয় না, নাকি এক চোখে বিজেপিকেই শুধু? না না না, একদম নয়। মমতা ব্যানার্জি লাস্ট 13 বছরে কোথাও কোনো সংবিধান প্রদত্ত সম্মানটা দেয়নি। রাজ্যের এই যে অভিষেক বাবু, তার দলের সেকেন্ড ইন ফার্স্ট কমান্ড, তাকে আমরা পঞ্চায়েত ভোটে বলতে শুনেছিলাম 2018-তে। খেয়াল করুন, বিরোধী শূন্য পঞ্চায়েত চাই আমি, হুঙ্কার। কোথাও কোথাও তৃণমূলের একাধিক বড় নেতা, ছোট নেতা, তারা হুঙ্কার দিচ্ছেন, আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে, যে অমুক জায়গায় ভোট না দিলে পরে সরকারি প্রকল্প বন্ধ। আপনারা দেখেননি যে এই যে সাগরদিঘি ভোটে যখন হেরে গেল তৃণমূল উপনির্বাচনে, কংগ্রেসের বাইরন বিশ্বাস জিতলো, তারপরে সেখানে মায়েদের লক্ষ্মী ভাণ্ডার, জনগণের অর্থের টাকা লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিয়েছিল তৃণমূল। অর্থাৎ গ্রস পিকচারটা হচ্ছে, রাজ্যে একটা মমতা ব্যানার্জি অলিখিত এমার্জেন্সি জারি করে রেখেছে। এখানে সংবিধানের 21 নম্বর ধারা অনুযায়ী সাধারণ মানুষের যে লাইফ, প্রোটেকশন অফ দ্য লাইফ, ঠিক আছে, এই রাইটসটা, মানুষের অধিকার, রাইটস অফ দ্য লাইফ, সেটা বিপন্ন। 243, 226, 32 ধারা এখানে সরাসরি লঙ্ঘিত হয়েছে। তারপরেও ইসি কি করে চুপচাপ বসে আছে আমি জানি না। স্যার, এই যে নন্দীগ্রাম উত্তপ্ত হলো, প্রথমেও আমি এই প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম, এর লাভটা কে তুলবে? এর আগে আমরা দেখেছিলাম যে সেই জমি আন্দোলনের লাভটা তুলেছিল তৃণমূল, তারপর তারা ক্ষমতায় বসেছিল। তারপর কি বিজেপি কি তাহলে সেই লাভটা তুলতে পারবে? নন্দীগ্রাম উত্তপ্ত, যতই হোক আমরা জানি মানুষের প্রাণ গেছে, মানুষ আহত হচ্ছে, তো এখানে কিন্তু একটা লাভ লোকসানের গল্প থাকেই রাজনীতিতে বারবার। দেখুন, মানুষ তো আর লাভ লোকসান দেখে আন্দোলন করে না, মানুষ তার জীবন বাঁচাতে আন্দোলন করে। রাজনৈতিক দলগুলো তো সাধারণ কর্মী যে কোনো দলের, তাদের সততা নিয়ে প্রশ্ন করা যায় না। তারা যে কোনো দলের জন্য সততার সাথে রুখে দাঁড়ায়। একটা সময় তৃণমূলের হয়ে জীবন জীবিকা মাটি উদ্ধার করতে রুখে দাঁড়িয়েছিল, আজকে বিজেপির হয়ে ব্যানার একটা রাখতে হয়, প্রাতিষ্ঠানিক। নেতারা কি করছে সেটা আলাদা জিনিস। আমি বলছি, ধরুন আজকে বিজেপি 21-এ এত কিছুর পরেও কিন্তু ওখানে জিতেছিল, গ্রস একটা তাদের ডেভেলপমেন্ট ওখানে হয়েছিল। এবার আমি আপনাকে পরিষ্কার বলছি যে ধরুন যেই ওখানে বেনিফিটেড হোক না কেন, মমতা ব্যানার্জি কেন ওখানটা এই ভোটের এই লাস্ট 1-2 দফা বাকি থাকতে এটা করছে, তার প্রশাসন যেটা করছেন কেন? কারণ 21-এর নির্বাচনে তিনি হেরেছেন, এটা কিন্তু তার পলিটিক্যাল পরাজয়। তিনি ক্ষমতায় এসেছেন বিপুল ম্যান্ডেট নিয়ে, কিন্তু তিনি হেরেছেন, এটা তার পলিটিক্যাল পরাজয়, নৈতিক পরাজয়। আমি বলছি আজকে ওই নন্দীগ্রাম, ওই মেদিনীপুরকে কেন্দ্র করে 2টো সিটে কিন্তু ভাইটাল সিট, এবং আমাদের প্রেডিকশন যে ওখানে পুরো এন্টায়ার 2টো বিধানসভা, একটা হচ্ছে তমলুক, একটা হচ্ছে কাথি, এই দুটো কিন্তু শুভেন্দু, বিরোধী দলনেতা শুভেন্দুর ছায়ায় ভোটটা হচ্ছে। এবং আমাদের প্রেডিকশন আমাদের যদি তথ্য পরিসংখ্যান ঠিক থাকে, ওই 2টো সিট জিতবে বিপুল ভোটে, তৃণমূল হেরে যাবে। মমতা ব্যানার্জির এখানে দ্বিতীয়বার একটা পলিটিক্যাল পরাজয় হবে, নৈতিক পরাজয় হবে, এটা তিনি চাইছেন না। এবং এই ইগোর থেকে, পলিটিক্যাল মাটি না থাকার ফলে তিনি কিন্তু ঘুরপথে ক্ষমতা দখল করতে চাইছেন, ভোট লুট করে। এটা কেমন বলুন দেখি, যে ছেলেটি যে মেয়েটি সারা বছর পড়াশোনা করেনি, সে যদি ফার্স্ট হতে চায়, সে যা পন্থা অবলম্বন করে, মমতা সেই পন্থা অবলম্বন করছে এই কাথি এবং তমলুকে, এবং এন্টার নন্দীগ্রামের পিকচারটা কিন্তু তৈরি হচ্ছে এই কারণেই। নির্বাচনে মানে এই প্রচার এইগুলো চলাকালীন আমরা বেশ কিছু আদালতের রায়ও দেখলাম, যেগুলো একেবারে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল ফেলে দিয়েছিল। এই যে প্রায় 26,000-এর চাকরি বাতিলের যে রায়টা আদালত দিয়েছিল, তারপরে এখন আবার
যায় যে একেবারে জানা যাচ্ছে 2010 সালের পর পার্টিকুলার তৃণমূল জমানায় এই শব্দটা আদালত ব্যবহার না করলেই বোঝাই যাচ্ছে যে মূলত তৃণমূল জমানায় ইস্যু হওয়া যে সমস্ত ওবিসি সার্টিফিকেট সবগুলো বাতিল করলো আদালত। এটাও কি মনে হচ্ছে নির্বাচনে কোনো রকম প্রভাব ফেলবে? আপনি একটা হেডলাইন করতে পারেন যে আগামীতে দেখবেন ইউপিএসসি বা অন্যান্য চাকরি পরীক্ষার কম্পিটিটিভ এক্সামে জেনারেল নলেজে একটা প্রশ্ন আসতেই পারে, বা আমি আই এম শিওর এটা আসবেই, যে ভারতবর্ষে এতগুলো রাজ্যের মধ্যে আদালত চালিত রাজ্য কোনটা? সেটা ডেফিনেটলি পশ্চিমবঙ্গ। 2011 দিদিমণি ক্ষমতায় আসীন হওয়ার পরে আজ অবধি আদালতের রায় ছাড়া যেমন বিরোধীরা কোনো কিছু করতে পারেনি, একটা স্ট্রিট কর্নার পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়ে তাদের করতে হয়েছে। আর এখানে জনগণ একটা সরকারি সুবিধা পেতেও আদালতের দ্বারস্থ হয়ে সরকারের থেকে ছিনিয়ে নিচ্ছে, সরকার দেয়নি। তার একটা উৎকৃষ্ট উদাহরণ 24 ঘন্টা আগে হাইকোর্টের একটা ভয়ানক অবজারভেশন। আপনি খেয়াল করুন, মণ্ডল কমিশনের রিপোর্টের ভিত্তিতে যখন 1993 সালে এ রাজ্যে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন গঠন করে বামফ্রন্ট তৎকালীন বিধানসভায়, সেই আইন অনুযায়ী তারা ডিসাইড করে কোন সম্প্রদায় ওবিসি আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসে অন্তর্ভুক্ত হবে, কোন সাবকাস্ট। আপনি দেখুন 2010-এ বামফ্রন্ট সেই সময় চলে যাওয়ার আগে তারা 43টি ওবিসি সাবকাস্টকে আইডেন্টিফাই করে, তার মধ্যে 42টাই ছিল মুসলিম সম্প্রদায়। এবার তারপরে তারা ক্ষমতা থেকে চলে যায়। তৃণমূল ক্ষমতায় আসার পরে 2012 সালে মে মাসে 11ই মে তারা বিধানসভায় একটা আইন পাশ করে। আমরা তখন বারবার বিরোধিতা করেছি লেখার আকারে, বিভিন্ন প্রোগ্রামে। আলটিমেটলি আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি যে ভারতের সংবিধানে 14, 15, 16 নম্বর ধারা, যেখানে সংবিধান আমাদের বলেছে ধর্মীয় সম্প্রদায়, ধর্মীয় আইডেন্টিটির প্রশ্নে কাউকে সংরক্ষণ বা কোনো সুবিধা দেওয়া যায় না। এটা সরাসরি ভায়োলেট হয়েছে এই রাজ্যে। এটা অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকেই চেষ্টা হয়েছে, এবং সেখানে কিন্তু অন্ধ্রপ্রদেশে হাইকোর্টে একটা অবজারভেশন ছিল। ইভেন এদেশের সংবিধান প্রণেতা, সংবিধানের মেন স্ট্রাকচার যিনি তৈরি করেছিলেন আম্বেদকর, বারবার বলে গেছেন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ কোনোদিন দেওয়া যাবে না, সামাজিক এবং আর্থিক দিক থেকে দেওয়া যেতে পারে। আজকে আপনি তোষামোদের জন্য করা হয়েছিল বলে মনে করেন? আপনি একদম সঠিক বলেছেন। এই যে দেখুন, কালকে যে ঐতিহাসিক রায়টা দিল, এটা দেওয়ারই কথা ছিল, মমতা নিজেও জানতেন। কারণ ওবিসি এ বি এই ছাতা দুটোকে ভাগ করা, ওবিসি এতে মমতা নিজে বলছে যে 17% যে ওবিসি সংরক্ষণ, তার মধ্যে 97% আমি মুসলিমদের জন্য সংরক্ষণ দিয়েছি। ভাবতে পারছেন স্টেজের মধ্যেই ভোটের সময়। দ্বিতীয়, তারা যাদেরকে তিনি দিয়েছেন, মোট 118টি মুসলিম গোষ্ঠীকে তিনি ওবিসির অন্তর্ভুক্ত করেছেন। তারা গ্রস, তাদের কোনো মূল্যেই তারা সংরক্ষণ পেতে পারে না। সংরক্ষণের ক্রাইটেরিয়া হচ্ছে কমিশন সিদ্ধান্ত নেবে যে শেষাবাদিয়া, নস্য শেখ, কনভার্টেড মুসলিম, যারা সোকল্ড লোয়ার কাস্ট হিন্দুদের থেকে বাধ্য হয়েছে বা জোর করে বা অন্য কোনো প্রলোভনের শিকার হয়ে অতীতে মুসলিম ধর্মটা গ্রহণ করেছে, তাদের দেওয়া যেতে পারে। তাদের আইডেন্টিফাই করবে কমিশন, সেটা প্রস্তাবনা রাজ্যকে দেবে তারা, রাজ্য সেটা বিধানসভায় আইন পাশ করবে। এটা উল্টো পথে রাজ্য নিজের খুশিতে দুর্নীতি করে একদম গ্রস তাদের পছন্দে এড়িয়ে দিয়েছে। এবং কালকে ভার্ডিক্টটা দেখুন, ভার্ডিক্টটা একদম দারুণ একটা ভার্ডিক্ট সেখানটা কালকে পুট করেছে তো আপনার মাননীয় জাস্টিস, যেখানে একদম পরিষ্কারভাবে তিনি বলেছেন যে দেখুন, এখানে 77টি এমন ইয়েকে দিয়েছে, আমি আপনাকে একটু দেখাচ্ছি, এটা 77টি এমন কাস্টকে নথিভুক্ত করেছে ওবিসি, অ্যাজ এ ওবিসি, যারা পলিটিক্যাল বেনিফিট পাওয়ার জন্য, অর্থাৎ আপনার ভাষায় যেটা তোষামত করে তাদেরকে রাখা, তোষামত এই কথাটা কিন্তু মাননীয় কোর্ট তার অবজারভেশনে বারবার তুলে দিয়েছেন। আমি আপনাকে পরিষ্কার বলছি যে এই যে কথাগুলো, এই কথাগুলো তো এখানে ভয়ানক। আপনার সংবিধানের ক্লজ অনুযায়ী আপনি তো এখানে গ্রস একটা ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসাবে আপনি দেশটা চালাবেন। আপনি এখানে মাননীয় হাইকোর্টকে তার অবজারভেশনে যখন বলতে হচ্ছে, আপনি এখানে কিন্তু লিগালিটি মেনটেন করেননি, আপনি ভোট রাজনীতির স্বার্থে 77টি এমন লোককে এনলিস্টেড করেছেন যারা কোনোভাবেই সংরক্ষণ পেতে পারে না।
তাহলে আইন মেনে হয়নি বিষয়টা, এবং কোথাও গিয়ে কি এই যে সংরক্ষণ এবং তোষামোদ করার বিষয়গুলো, এইগুলোই কি মুসলিমদেরকে ভোট ব্যাংক করে রেখেছে কি মনে হয়? আমি আপনাকে তো বললাম যে দেখুন, মুসলিমদেরকে কিন্তু মমতা ব্যানার্জি কোড আনকোড তিনি প্রকাশ্যে বলেন দুধেল গাই। ভাবুন কীভাবে দেখে, ধর্ম এবং সংরক্ষণের ছত্রছায়ায় এই মুসলিম মানুষগুলোকে তারা এমন ইয়ে করে রেখেছে যে ঠিক দেখবেন সাচার কমিটির রিপোর্টে এক সময় বলা হয়েছিল এ রাজ্যে যেখানে ওই সময় ছিল 25.5% মুসলিম, তারা সরকারি সেক্টরে 4.5 সামথিং চাকরি করে, 9 সামথিং চাকরি করতো। অথচ যে গুজরাট, যাকে আমরা বলি 9.5% ইয়ে আছে তাদের মুসলিম তাদের জনসংখ্যার মূল জনসংখ্যার, সেখানে তাদের অর্ধেকের বেশি জনসংখ্যা তারা সরকারি চাকরি করে। অর্থাৎ আমি বলছি যেসব রাজ্যে তথাকথিত মুসলিম দরদি সরকারগুলো বসে আছে, মমতার মতন, সমাজবাদী পার্টির মতন, কংগ্রেস, তারা তোষণের নামে তাদের শোষণ করে। সেটা কিন্তু কালকে হাইকোর্ট তার অবজারভেশনে পরিষ্কার দেখিয়ে দিয়েছে যে আপনি এই 77টি সংগঠনকে, এই 77টি কমিউনিটিকে, ক্লাসকে, মুসলিম সম্প্রদায়ভুক্ত সম্প্রদায়কে আপনি যখন সংরক্ষণ ওবিসি এর আয়তায় এনেছেন, তারা তাদের কোনো রিকুইজিট যোগ্যতা নেই, তাদের দিয়েছেন, অর্থাৎ তেলা মাথায় তেল দিয়েছেন ভোট রাজনীতির স্বার্থে, অর্থাৎ আপনি তোষণ করেছেন। তারপরে আমি কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী একটা প্রশাসনিক প্রধান, দীর্ঘদিন গুড পার্লামেন্টারিয়ান ছিলেন, পার্লামেন্টে থেকেছেন, সেন্ট্রাল মিনিস্টার হয়েছেন, তিনি কমপ্লিট করেননি আলাদা জিনিস কোনোটা, তিনি প্রকাশ্যে বলছেন আমি হাইকোর্ট মানি না, হাইকোর্টের নির্দেশ মানি না। আপনি ভাবুন সমাজকে কোন জায়গায় নিয়ে চলে গেছে, যে এই কথাগুলো যখন একজন সমাজের রিপ্রেজেন্টেটিভ বলেন তখন একটা অন্য রকম বার্তা যায় ল অ্যান্ড অর্ডার সম্পর্কে, এই ফ্রিঞ্জ এলিমেন্টের বার্তা যায়। তৃণমূলে তো 99% ফ্রিঞ্জ এলিমেন্ট, বা সেই ফ্রিঞ্জ এলিমেন্টগুলো উৎসাহিত হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমার দলের নেত্রী বলছেন হাইকোর্ট মানি না, হাইকোর্টের রায়কে মানি না। আমি আপনাকে বলি যে ওবিসি এ বি যখন তৈরি হয় না, ওবিসি এ অর্থাৎ যখন স্প্লিট করা হয় ওবিসিকে, সেখানে ওবিসি এতে বলা হচ্ছিল যারা অনেক বেশি ব্যাকওয়ার্ড, তাদের মোর দ্যান ব্যাকওয়ার্ড, তাদেরকে মোস্ট ব্যাকওয়ার্ডদেরকে রাখা হবে ওবিসিতে। সেখানে দেখুন ইন্টারেস্টিং, 71টি কমিউনিটিকে না রাখা হয়, তার মধ্যে 73টি মুসলিম, আর ওবিসি বিতে 98টির মধ্যে 45টি মুসলিম সংগঠন ক্লাস এ রাখা হয়। এইবার প্রশ্নটা হচ্ছে আপনি ধর্মের ভিত্তিতে কী করে রাখলেন, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, এই যে যাদের রাখলেন তারা কি ক্রিমি না নন ক্রিমিলিয়ার। তৃতীয়, তারা এই যে কমিশনটা 93-তে বানানো হয়েছিল সেটাকে আপনি ডিফাংশনিং করেননি, কিন্তু ওটা এক্সিস্টিং এখনও, তারা কি অ্যাপ্রুভ করেছিল এই সাবকাস্টগুলোকে। চতুর্থ, যারা এই সার্টিফিকেট পেয়ে এতদিন এনজয় করলো চাকরিগুলো, হাইকোর্ট বলেছে তাদের চাকরি যাবে না, মমতার জন্য, মমতার প্রশাসনের চিটিংবাজির জন্য, তোষণের জন্য, ভুয়ো ওবিসি এ করে যারা সুবিধা পেল তারা ডিপ্রাইভ হলো। বহু দরিদ্র মুসলমান সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় আছে, চাকরি পায়নি, ডিপ্রাইভ হয়েছে। এই খেসারতটা কে দেবে? এই প্রশ্নটার জবাব দিতে হবে মমতাকে। এটার প্রভাবে এই যে ওবিসির শংসাপত্রগুলো যে বাতিল হলো, সেটা কি কোনো ভোট বাক্সে প্রভাব পড়বে? এখনও তো 2 দফার নির্বাচন বাকি, কি মনে হয়? দেখুন, আমি আশা করছি আমাদের মাননীয় সংখ্যালঘু ভাই বোনেরা, যে ফর্মেই সংখ্যালঘু হোক না কেন, তারা মুসলিম হোক, পার্সি, জৈন, খ্রিশ্চান, যাই হোক না কেন, তারা বুঝবে যে দেখুন তোষণ কিন্তু সমাজতত্ত্বে শোষণেরই নামান্তর। তোষণ নয়, আপনাকে রিসোর্স তৈরি করে দিক রাষ্ট্র, আপনি করে নেবেন। ধর্ম সংরক্ষণের বলি হয়ে যুপকাস্টে আপনারা ভোট ব্যাঙ্কই হয়ে থাকবে সারা জীবন, এটা মমতা ব্যানার্জিরা চায়। তাই আপনাদের যেসব রাজ্যে এই দরদি সরকাররা, তথাকথিত দরদি সরকাররা বসে আছে, সেই সব রাজ্যে কিন্তু আপনাদের আর্থসামাজিক উন্নয়নটা দেখবেন তলিয়ে। জাস্টিস সাচার কিন্তু দেখিয়ে দিয়েছে, আপনাদের কিন্তু জাস্টিস সাচারের রিপোর্ট বেরোনোর আজকে 15-16 বছর পরেও কিন্তু আপনাদের উন্নয়ন এক চুলো এগোয়নি, কারণ এরা উন্নয়ন চায় না, আপনাদের তোষণ করে ভোট মেশিনারিটাকে পুষ্ট করবে। একটা কথাই তো আছে, এ রাজ্যে পলিটিক্যাল সংঘর্ষে ম্যাক্সিমাম মরে মুসলিম, মারেও মুসলিম, ম্যাক্সিমাম। কেন?
কেন? কারণ আপনারা যুপকষ্টে বলি হন এবং তার ফলেই কিন্তু পাওয়ার এনজয় করে মমতা ব্যানার্জিরা কলকাতায় বসে।